আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রাত তখন প্রায় 1টা। মেহেদী একা বসে আছে তার ছোট্ট ফ্ল্যাটের বারান্দায়। ঢাকার ব্যস্ত শহর রাতের আঁধারে যেন এক অন্যরকম রহস্যময়তা ধারণ করেছে। ফ্ল্যাটের পাশের পুরনো পরিত্যক্ত বাড়িটা মেহেদীর কাছে বরাবরই একটু অদ্ভুত মনে হতো। বিশেষ করে রাতে ওখান থেকে মাঝে মাঝে ফিসফিসানি বা কান্নার শব্দ শুনতে পেত সে। মেহেদী এই ফ্ল্যাটে উঠেছে মাত্র 2 সপ্তাহ হল। প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে একা থাকতে চেয়েছিল, তাই এই পুরনো বাসাটাই ভাড়া নিয়েছে। তবে একা থাকার স্বস্তি খুব বেশি দিন টিকল না। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গতকাল রাতে সে অনুভব করল কেউ যেন তার ঘরে নিঃশব্দে হাঁটছে। আলো নিভিয়ে শুয়ে থাকলেও চোখের কোণ দিয়ে দেখতে পেল ছায়ার মতো কিছু একটা ঘরের কোণ থেকে তাকিয়ে আছে তার দিকে। মেহেদী উঠে ঘরের সবকিছু ভালোভাবে দেখল, কিন্তু কাউকে পেল না। নিজের মনকে বোঝালো শুধু কল্পনা। কিন্তু এরপর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। এক রাতে ঘুমের মধ্যে সে অনুভব করল কেউ তার গায়ের ওপর বসে আছে। চোখ খুলে দেখল একটি ম্লান চেহারার মেয়ে তাকে নিচু হয়ে দেখছে। চোখ দুটো কুয়াশার মতো ধূসর, ঠোঁটের কোণে হালকা একটা হাসি। মেহেদী, আমার কথা ভুলে গেছো? মেহেদীর গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল এটা পারুল, তার প্রাক্তন প্রেমিকা। কিন্তু সেটা কিভাবে সম্ভব? পারুল তো 6 মাস আগে আত্মহত্যা করেছিল, যখন মেহেদী তাকে ছেড়ে অন্য সম্পর্কে জড়িয়েছিল। ভয় ও অপরাধবোধে কুঁকড়ে গেল সে। পারুল ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল। মেহেদী অনুভব করল তার শরীর জমে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশ ডেকে আনল। মেহেদীর ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল তা গা শিউরে ওঠার মতো। মেহেদীর নিথর দেহ বিছানায় পড়ে আছে, চোখ দুটি বিস্ফারিত, মুখে এক চিলতে আতঙ্ক আর বিষাদ মাখা হাসি। দেওয়ালের দিকে তাকাতেই সবাই ভয়ে পেছনে সরে গেল। রক্ত দিয়ে লেখা ছিল, ভালোবাসা কখনো ভাঙে না মেহেদী, আমি এসেছি তোমার জন্য। পুলিশ এসে মেহেদীর নিথর দেহ দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তার মুখের সেই অস্বাভাবিক হাসি আর চোখের বিস্ফারিত দৃষ্টি দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগের মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা তাকে প্রচণ্ড ভীত করে তুলেছিল। কিন্তু আসল ভয় জাগল দেওয়ালে লেখা সেই রক্তের বার্তা দেখে। ভালোবাসা কখনো ভাঙে না মেহেদী, আমি এসেছি তোমার জন্য। রহস্য উদ্ঘাটন। ডিটেকটিভ রাকিব যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সকাল হয়ে এসেছে। তার অভিজ্ঞ চোখ বলছিল এটা কোনো সাধারণ মৃত্যু নয়। মৃতদেহের অবস্থান, চোখের দৃষ্টি আর দেওয়ালের লেখা দেখে মনে হচ্ছিল কোনো অতিপ্রাকৃত কিছু এখানে ঘটেছে। পুলিশ আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করল। পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধা জানালেন, গত কয়েক রাত ধরে ছেলেটার ফ্ল্যাট থেকে ফিসফিসানি আর কান্নার আওয়াজ আসছিল। প্রথমে ভেবেছিলাম ও হয়তো একা একা কথা বলে, কিন্তু গত রাতে আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের গলা। কিন্তু ছেলেটা তো একা থাকত। এদিকে মেহেদীর মোবাইল ফোন তদন্ত করতে গিয়ে রাকিব এমন কিছু পেল যা কেসটাকে আরও জটিল করে তুলল। পুরনো মেসেজ ও ভয়েস নোট। মেহেদীর ফোনের পুরনো মেসেজ ঘেঁটে দেখা গেল 6 মাস আগে পারুল তাকে একের পর এক মেসেজ করেছিল। প্রতিটা মেসেজে ছিল আকুতি, অনুরোধ। মেহেদী, আমাকে ফেলে যেও না। তুমি কি একবারও আমার কথা ভাবো না? আমি যদি মরে যাই তুমি কি একটু কষ্ট পাবে না? শেষ মেসেজ ছিল পারুলের মৃত্যুর আগের দিন। তুমি চলে গেছো, কিন্তু আমি তো আছি। আমি তোমারই ছিলাম, থাকবো। অপেক্ষা করো মেহেদী। আরও ভয়ঙ্কর ছিল একটি ভয়েস নোট। রাতে ঠিক 1:03 সেটি রেকর্ড করা হয়েছিল, মানে মেহেদীর মৃত্যুর সময়ের কাছাকাছি। নোট চালু করতেই সবাই শিউরে উঠল। একটা মেয়েলি গলা ফিসফিস করে বলছে, মেহেদী, আমাকে ভুলে গেলে কেন? এরপর শোনা গেল মেহেদীর হাঁসফাঁস করা শব্দ এবং শেষে একটা চাপা হাসি। ডিটেকটিভ রাকিব জানে
বিজ্ঞানের ব্যাখ্যা আছে অনেক কিছুর, কিন্তু এই ঘটনা যেন তার যুক্তিবোধকেও টলিয়ে দিচ্ছিল। কিভাবে ফোন নিজে থেকে রেকর্ড করল? দেওয়ালের রক্ত কোথা থেকে এলো? পুলিশ তদন্ত চালালেও মেহেদীর মৃত্যুর কোনো স্বাভাবিক কারণ খুঁজে পেল না। ময়না তদন্তে বের হল তার দেহে কোনো আঘাত বা বিষের চিহ্ন নেই, সে যেন নিছক ভয়েই মারা গেছে। কিন্তু আসল রহস্য তখনও শেষ হয়নি। একটি নতুন লক্ষ্যবস্তু। মেহেদীর মৃত্যুর পর তার ফ্ল্যাট ভাড়া নেয় এক দম্পতি, নাসির ও তার স্ত্রী তৃণা। প্রথম কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু তারপর তৃণা মাঝরাতে অনুভব করতে লাগল কেউ তাকে দেখছে। মাঝে মাঝে আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একটা অস্পষ্ট ছায়া দেখতে পেত। একদিন রাতে নাসিরকে জাগিয়ে তুলে তৃণা বলল, শোনো, কেউ ফিসফিস করে বলছে, মেহেদী, মেহেদী। নাসির প্রথমে পাত্তা দিল না, কিন্তু পরদিন সকালে আয়নার সামনে লিপস্টিক দিয়ে আঁকা একটা বাক্য দেখে তার গা শিউরে উঠল। ভালোবাসা কখনো ভাঙে না। নাসির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আয়নার গায়ে লেখা সেই কথাগুলো দেখে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভালোবাসা কখনো ভাঙে না। তৃণা তখনও বিছানায় কাঁপছে। নাসির দ্রুত তার কাছে ছুটে গেল, কিন্তু সে একদম ফ্যাকাশে হয়ে গেছে। চোখ মেলে তাকিয়ে শুধু একটাই কথা বলল, আমি তাকে দেখেছি, নাসির। সেই এখানেই আছে। অদ্ভুত উপস্থিতি। পরের কয়েকদিন নাসির ও তৃণা দুজনেই টের পেল তাদের আশপাশে অদৃশ্য কিছু একটা রয়েছে। রাতে দরজা জানালা বন্ধ থাকলেও বাতাস বইতে শুরু করত, ফিসফিসানি শোনা যেত, আর কখনো কখনো আয়নাতে অস্পষ্ট একটা মুখ দেখা যেত। এক রাতে তৃণা আচমকা চিৎকার করে উঠে বসল। নাসির তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তৃণা কাঁপতে কাঁপতে বলল, সে আমার পাশে বসেছিল। সে আমার কানে ফিসফিস করে বলছিল, মেহেদী কোথায়? নাসির প্রথমে ব্যাপারটাকে মানসিক চাপের কারণে হওয়া দুঃস্বপ্ন ভেবেছিল, কিন্তু পরদিন সকালে যখন সে নিজের মোবাইল ফোন খুলল, তখন গা শিউরে ওঠার মতো কিছু একটা দেখতে পেল। রহস্যের আরও গভীরে। নাসিরের ফোনের গ্যালারিতে একটা ছবি পাওয়া গেল যা সে কখনো তোলেনি। ছবিটা ছিল রাতের, এবং সেটি তোলা হয়েছিল ঠিক তাদের বিছানার সামনে থেকে। ছবির কোণায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, একটা ম্লান চেহারা, ফ্যাকাশে ধূসর চোখ, আর ঠোঁটের কোণে হালকা হাসি। পারুল। এই ভয়াবহ ঘটনার পর নাসির ও তৃণা সিদ্ধান্ত নিল তারা আর এক মুহূর্ত এই ফ্ল্যাটে থাকবে না। কিন্তু তৃণা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে ঘুমের মধ্যে কথা বলতে লাগল, আর তার গলায় একেবারে অন্যরকম এক নারী কণ্ঠ শোনা গেল। আমি কোথায় যাব, নাসির? আমি তো এখনো অপেক্ষা করছি। নাসির বুঝতে পারল এটা আর শুধু অলৌকিক কল্পনা নয়, এখানে সত্যি কিছু আছে, কিছু ভয়ঙ্কর। এক বন্ধুর পরামর্শে সে একজন ওঝা বা এক্সরসিস্টে ডাকার সিদ্ধান্ত নিল। ওঝা এসে পুরো ফ্ল্যাট ঘুরে দেখল, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমরা যা ভাবছ ব্যাপারটা তার থেকেও ভয়ানক। নাসির আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, মানে? ওঝা গভীর শ্বাস নিয়ে বলল, এখানে শুধু পারুল নেই, আরও কিছু আছে। ওঝার কথা শুনে নাসির আর তৃণা ভয়ে জমে গেল। মানে এখানে শুধু পারুলের আত্মা নেই? নাসির ফিসফিস করে জিজ্ঞেস করল। ওঝা ধীরে ধীরে ঘরের দেয়াল ছুঁয়ে দেখল, তারপর ফিসফিস করে বলল, পারুল একা নেই, এখানে আরও কিছু আছে যা তার চেয়েও ভয়ানক। ওঝা কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ধীর স্বরে বলল, পারুলের আত্মা কেবল একজন প্রতিশোধপরায়ণ প্রেমিকা নয়। সে এখানে আটকে গেছে, কিন্তু তার সঙ্গে আরও এক অশুভ শক্তি জড়িয়ে আছে। তৃণা আতঙ্কে বলল, মানে সেটা কি? ওঝা গভীর গলায় বলল, একবার কেউ প্রতিশোধপরায়ণ হয়ে আত্মহত্যা করলে তার আত্মা খুব সহজেই অন্য অশুভ শক্তির কবলে পড়ে। পারুল এখানে আছে, কিন্তু তার আত্মা বিশুদ্ধ নয়। সে শুধুই প্রেমের জন্য ফিরে আসেনি, সে ধ্বংস চায়। এই কথা বলতেই হঠাৎ ঘরের বাতি টিনটিন করে জ্বলে উঠল। বাতাস ভারী হয়ে গেল, যেন অক্সিজেন কমে আসছে। তখনই দরজার দিকে তাকিয়ে নাসির দেখতে পেল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। পারুলের চেহারা বিকৃত হয়ে গেছে, চোখ দুটি গা কালো, মুখে এক বিভীষিকাময় হাসি।
সে ধীরে ধীরে নাসিরের দিকে এগিয়ে এলো। তুমি কেন আমাকে ফিরিয়ে আনতে চাইছো? আমি তো তোমাকে ডাকিনি। ওঝা দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করল। তৃণা ভয়ে চিৎকার করে নাসিরকে ধরে থাকল। পারুল ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে বাতাসে ভাসতে লাগল আর ঘরের সবকিছু এক এক করে ভেঙে পড়তে লাগল। ওঝা হঠাৎ করে একটা তাবিজ বের করে ছুঁড়ে দিল পারুলের দিকে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। পারুল কাতর স্বরে চিৎকার করে উঠল, মেহেদি, তুমি কোথায়? তারপর হঠাৎ সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল আর ঘরের সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ওঝা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, পারুলের আত্মা এখন মুক্ত। কিন্তু এটা শেষ নয়। নাসির ফিসফিস করে জিজ্ঞাসা করল, কেন? ওঝা বলল, ভালোবাসা যখন প্রতিশোধ হয়ে যায় তখন তা শুধু এক জীবনেই শেষ হয় না। সে ফিরে আসবে কোনো না কোনোভাবে। 2 বছর পর ঢাকার অন্য এক এলাকায় এক তরুণ তার নতুন ফ্ল্যাটে উঠছে। সে আয়নায় নিজেকে দেখতে গিয়ে হঠাৎ চমকে উঠল। আয়নার কোণায় একটা অস্পষ্ট ছায়া। একটা ম্লান কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি কি আমাকে চিনতে পারো? সত্যিই কি এটা শেষ? নাকি পারুল আবার ফিরে আসবে নতুন কারো জীবনে? গল্পটা একদম গা ছমছমে এক ভালোবাসার অভিশাপে গিয়ে শেষ হল। একটা চক্র যেন বারবার ঘুরে আসছে, ভালোবাসা, প্রতিশোধ আর অতৃপ্ত আত্মার করুণ পরিণতি। এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।